আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই ফিজিক্স ক্লাসে। যুক্ত হচ্ছি তোমাদের সাথে রিদওয়ান তানভীর। পড়াশোনা করছি সরকারি আনন্দমন কলেজে। আজকে আমি তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটি 2025 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। এই ম্যাথটি নিয়ে আলোচনা করার মেইন রিজন হচ্ছে এই ম্যাথের যে ছোট গ নম্বর কোয়েশ্চেনটা সেটি তোমরা অনেকেই পারবা, সহজ। কিন্তু বড় গ নম্বর যে কোয়েশ্চেনটা এটা আসলে একটু জটিল। কারণ এইটা যদি তোমার পারতে হয় তাহলে তোমার নিউটনিয়ান মেকানিক্সের একটি কনসেপ্ট রয়েছে, সেটি জানতে হবে। তো যথাসম্ভব আশা করব যে আজকে এই তোমার বড় নম্বর কোয়েশ্চেনটি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং ছোট নম্বর কোয়েশ্চেনটিও আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে ছোট নম্বর প্রশ্নটি সলভ করে থাকবো। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 2 কিলোওয়াট একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে কত পার্সেন্ট? 60%। এবং মোটরের দ্বারা টি সময়ে কাজ করতে শক্তির অপচয় হয় 39,200 জুল। এটা হচ্ছে দৃশ্যকল্প 1। আচ্ছা, ছোট কথা বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 এর আলোকে টি এর মানটা নির্ণয় করো। ওকে, আমরা শুরু করি। এখানে কি কি দেওয়া আছে আগে আমরা এটা লক্ষ্য করব। এখানে আমাদের কাছে দেওয়া আছে কর্মদক্ষতা ইটা সমান হচ্ছে 60%, এইটুকু আমাদের কাছে দেওয়া। এবং আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে প্রদত্ত ক্ষমতা পি ইজ ইকুয়াল 2 কিলোওয়াট। 2 কিলোওয়াটকে আমরা 2000 ওয়াট লিখতে পারি। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেওয়া, সেটি হলো অপচয়কৃত শক্তি কত দেওয়া ছিল? 39,200 এত জুল। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্য করো, আমরা কর্মদক্ষতার দুইটা সূত্র পড়েছিলাম। সেটি হলো কর্মদক্ষতা সমান হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। এটি হচ্ছে শক্তির সাথে কর্মদক্ষতার সম্পর্ক, অর্থাৎ শক্তির সাহায্যে কর্মদক্ষতা নির্ণয় করার যে থিওরি সেটি। এবং কর্মদক্ষতার আরও একটি থিওরি রয়েছে, সেটি হচ্ছে ক্ষমতার সাথে কর্মদক্ষতার রিলেশন। দ্যাট মিনস কর্মদক্ষতা ইজ ইকুয়াল কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আসলে এই ক্ষেত্রে তুমি যদি কাজের সাথে অর্থাৎ শক্তির সাথে কর্মদক্ষতার যে রিলেশনের যে থিওরি সেটি যদি অঙ্ক করো তাহলে অঙ্কটা সহজ হবে করা। তো আমরা দেখি কিভাবে করা যায়। দেখো এখানে আমার বলা হচ্ছে টি এর মানটা কত এটি নির্ণয় করার জন্য। আচ্ছা, এখানে কর্মদক্ষতা সূত্র হচ্ছে লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। ইন্টু আকারে থাকবে হচ্ছে 100%। আচ্ছা, এখানে লব্য কার্যকর শক্তির পরিচয় হচ্ছে প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি। আচ্ছা, এখন প্রদত্ত ক্ষমতা দেওয়া রয়েছে, এখানে আমরা প্রদত্ত শক্তিটা নির্ণয় করতে পারি। প্রদত্ত শক্তি আমরা এই সূত্রটা পড়েছিলাম, পি সমান ডব্লিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ ক্ষমতা দ্বারা কি বোঝায়? একক সময়ের কৃত কাজ। কোনো একটা যন্ত্র একক সময়ে যেই পরিমাণ কাজ করতে পারে সেটি হচ্ছে তার ক্ষমতা। সাপোজ কোনো একটা জিনিস প্রতি 2 সেকেন্ডে 4 জুল কাজ করে, তার ক্ষমতা হবে 2 ওয়াট, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 2। ক্ষমতার থিওরি হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা থিওরি পাই, ডব্লিউ সমান হচ্ছে পিটি। এটা যদি আমরা এই থিওরিটা যদি আমরা এখান থেকে এইটার উপরে অ্যাপ্লাই করি, দ্যাট মিনস প্রদত্ত শক্তিটা আমরা নির্ণয় করতে পারি। একটু লক্ষ্য করো,
কর্মদক্ষতা দেওয়া ছিল 60%। এখন প্রদত্ত শক্তিটা হবে 2000, এটা ছিল ক্ষমতা, সাথে গুণাকারে থাকবে টি ইন্টু কত থাকবে 100%। এখানে কত লব্য কার্যকর শক্তির পরিচয় হচ্ছে প্রদত্ত শক্তি, দ্যাট মিনস 2000 টি থেকে বিয়োগ যাবে 39,200। আচ্ছা, এখন এখানে থাকতেছে 0.6 ইন্টু 2000 টি ইজ ইকুয়াল 2000 টি থেকে 2000 টি থেকে মাইনাস 39,200। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে থাকতেছে হচ্ছে 1200 টি, এখানে থাকতেছে 2000 টি মাইনাস 39,200। ওকে, এখন টি এর ভ্যালুটা আসবে 49 সেকেন্ড। এইটুকু হচ্ছে আমার আনসার। সো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে এটা কেমনে করলাম। আচ্ছা, এখন আমার যে মেইন কোয়েশ্চেনটা সেটি হচ্ছে সেটি হলো অঙ্কের যে মেইন টপিক সেটি শুরু করব, যেটি হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন। এখানে দেখো একটি তল দেওয়া আছে, এখানে একটি তল দেওয়া আছে আনত তল, যেটি হচ্ছে আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণে হেলানো, এবং বলা হয়েছে যে এসি তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.25। তো শুরুতেই বলে রাখি, আচ্ছা আমরা পরে কথা বলি, এটা আমরা একটু সলভ করি। একটু লক্ষ্য করো যে বলা হয়েছে যে প্রশ্নে যে এসি তলের মাঝে যদি তুমি কোনো একটা বস্তুকে রাখো, এসি তলের মাঝে যদি তুমি কোনো একটা বস্তুকে রাখো, তাহলে সেই বস্তুটা কি স্থির থাকবে নাকি গড়িয়ে পড়বে? এটা হচ্ছে কোয়েশ্চন। দেখো, তুমি ধরো এসি তলের মাঝে একটা বস্তু রাখলা, সাপোজ এই বরাবর একটা বস্তুকে রাখলা, এই বরাবর একটা বস্তুকে রাখলা। এখন দুইটা কেস হইতে পারে, হয় বস্তুটা স্থির থাকবে এনে, নয়তো এই বরাবর গড়িয়ে পড়বে, তাই না? হয়তো এখানে স্থির থাকবে, নয়তো এই বরাবর গড়িয়ে পড়বে। আচ্ছা, একটু লক্ষ্য করি। এটা সলভ করার জন্য তোমার সর্বপ্রথম আনত তলের এবং আনুভূমিক তলের মাঝে বলের যে ক্রিয়াগুলা, বলের ক্রিয়াবিন্দুগুলা এবং কোন বল কোন দিয়ে ক্রিয়া করে এটা একটু জানতে হবে, না তা না হলে এটা তুমি সলভ করতে পারবা না। আচ্ছা দেখো, একটু লক্ষ্য করো, সাপোজ এই হচ্ছে একটা তল, এই হচ্ছে একটা তল, এটা হচ্ছে আনত তল, এটা হচ্ছে আনুভূমিকের সাথে 3 ডিগ্রি কোণে হেলানো। সাপোজ এই পয়েন্টের মাঝে তুমি একটা বস্তুকে রাখছো, এখন এই তলের অর্থাৎ এই যে তলটা রয়েছে, এখন এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, এই যে তলটা রয়েছে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক সর্বনিম্ন কত হলে এই বস্তুটা ঘুরিয়ে পড়বে না অর্থাৎ স্থির থাকবে, সেটা নির্ণয়ের জন্য কিন্তু একটা সহজ থিওরি রয়েছে। থিওরিটা হচ্ছে এমন, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে থিটা। সো ঘর্ষণ গুণাঙ্ক সর্বনিম্ন হতে হবে মিউ সমান হচ্ছে ট্যান থিটা এর সমান হতে হবে। যদি মিউ সমান হচ্ছে ট্যান থিটা এর সমান অথবা বেশি হয়, তাহলে বস্তুটা এই পয়েন্টের মাঝে স্থির থাকবে। দেখো, এখানের অ্যাঙ্গেলটুকু কত দেওয়া ছিল 15 ডিগ্রি। আচ্ছা দেখো, মিউ আমরা নির্ণয় করে ফেলতে পারি। দেখো, মিউ সমান হচ্ছে 15 ডিগ্রি। যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা মান আসে 0.26 এমন। দেখো, এটা দ্বারা মিন করতেছে যে আমি যদি এই বস্তুটাকে এই তলের মাঝে স্থির রাখতে চাই, আমি যদি এই বস্তুটাকে এই তলের মাঝে স্থির রাখতে চাই,
তাহলে আমার এই তলের ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ এসি তলের ঘর্ষণ গুণাঙ্ক সর্বনিম্ন এত হতে হবে, কিন্তু প্রশ্নের মাঝে দেওয়া আছে উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.25। দেখো ঘর্ষণ গুণাঙ্ক কি কম আছে নাকি বেশি আছে? প্রশ্নে উদ্দীপকে বলা রয়েছে যে এসি তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.25। তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে ঘর্ষণ গুণাঙ্কটা কম আছে। কম থাকার মানে কি, বস্তুটার স্থির রাখতে যে পরিমাণ ঘর্ষণ দরকার সেটা সে দিতে পারবে না, অর্থাৎ বস্তুটা নিচে গড়িয়ে পড়বে। তোমাদের এসএসসি লেভেলে এতটুকু ব্যাখ্যা দিলেই হবে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে তোমরা বুঝতেছো না যে এইখানে মিউ সমান টেন থিটা আমি কিভাবে লিখেছি। এটার অবশ্যই একটা ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাটি আমি এখন দেওয়ার চেষ্টা করব। তো চলো, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে অর্থাৎ বস্তুটা কি হবে, ঘুরিয়ে পড়বে, বস্তুটা গড়িয়ে পড়বে। আচ্ছা, সেই ব্যাখ্যাটি দিব। তো চলো আমরা এটা শুরু করি। আচ্ছা দেখো এটা যদি একটা আনত তল হয়, এটা একটা আনত তল এবং এটা হচ্ছে আনত তলটা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে হেলানো। কত ডিগ্রি কোণে হেলানো? থিটা ডিগ্রি কোণে। আচ্ছা, এখন আনত তলের এই বরাবর যদি আমি একটা বস্তুকে রাখি, এই আনত তলের এই বরাবর যদি একটা বস্তুকে রাখি, তাহলে তার উপর কোন কোন বল ক্রিয়া করবে সেটা আমার জানা লাগবে। দেখো এই বরাবর যদি আমি একটা বস্তুকে রাখি, তাহলে তার নিচ বরাবর ক্রিয়া করবে ওজন, তার নিচ বরাবর ক্রিয়া করবে ওজন, যাকে আমরা এমজি দ্বারা প্রকাশ করে থাকি। এমজি নিচ বরাবর ক্রিয়া করবে ওজন। এখন মনে রাখবা, যেখানে ওজন আছে সেইখানে আছে অবিলম্বিক প্রতিক্রিয়া বল, এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজ করে কোনো একটা তলের লম্ব বরাবর বাইরের দিকে। অর্থাৎ এইখানে অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজ করবে এই বরাবর, অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা কাজ করবে এই বরাবর। আর অনেকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল এই কেসের ক্ষেত্রে এই বরাবর ড্র করে ফেলে, কিন্তু সেটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ অবিলম্বিক প্রতিক্রিয়া বল তলের সাথে লম্ব বরাবর কাজ করে, ওজনের সাথে তার কোনো রিলেশন নেই। অর্থাৎ তুমি যদি এই বরাবর ড্র করো অবিলম্বিক প্রতিক্রিয়া বল, সেটা তলের সাথে লম্ব হবে না। সেই জন্য অবিলম্বিক প্রতিক্রিয়া বল আমরা তলের সাথে লম্ব বরাবর এই বরাবর ড্র করব। ঠিক আছে? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এখন আমরা ওজনকে দুইটা উপাংশে বিভাজন করব। দেখো ওজনের দুইটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ হবে, আরেকটা উপাংশ হবে এই বরাবর। দেখো বুঝতে পারতেছো? আমি জানি তোমরা উপাংশ সম্পর্কে কিছুই জানো না। উপাংশ জিনিসটা কি একটু লক্ষ্য করো। উপাংশ হচ্ছে, সাপোজ ধরো এমন কেস, ধরো এই বরাবর এফ পরিমাণ বল কাজ করতেছে এবং বলটা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন তোমাকে বলা হয়েছে এফ কে দুইটা উপাংশে বিভাজন করো, এফ এর আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। দেখো এইটা যেটা, এটা এক্স অক্ষ বরাবর আছে না, দ্যাট মিনস এইটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ। এটা কি ওয়াই অক্ষ বরাবর আছে, এটা হচ্ছে তার উলম্ব উপাংশ। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো যে উপাংশর ক্ষেত্রে মনে রাখবা উভয় ক্ষেত্রে এফ হবে, উভয় ক্ষেত্রে এফ হবে, কিন্তু যার সাথে থিটা থাকবে সেইখানে হবে কস থিটা, যার সাথে থিটা সেইখানে কস থিটা। অর্থাৎ থিটা কি আনুভূমিকের সাথে আছে না, অর্থাৎ এই বরাবর হবে কস থিটা আর এই বরাবর হবে সাইন থিটা। এইটা হচ্ছে উপাংশ। আমরা এইভাবে ধরো
এমন হলো যে এইবার থিটাটা আছে এই বরাবর, অর্থাৎ উলম্বের সাথে উপাংশ, বল ধরো এফ আছে এই বরাবর উপাংশ। এইবার যদি আমরা উপাংশ কাউন্ট করি, উপাংশ মেজার করি, তাহলে এমন হবে যে উলম্ব উপাংশটা হবে এফ কস থিটা এবং আনুভূমিক উপাংশটা হবে এফ সাইন থিটা। এখন কোয়েশ্চেন আসতে পারে উলম্ব উপাংশ কেন এইবার এফ কস থিটা হলো? কমন কেস, উলম্বের সাথে অ্যাঙ্গেল আছে, উলম্বের সাথে অ্যাঙ্গেল থাকা মানে কি? যেটার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে কস। আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করব, দেখো এখানে একটু লক্ষ্য করো যে এখানে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু 90 ডিগ্রি, এবং এইখানে যে অ্যাঙ্গেলটুকু সেটি লক্ষ্য করে দেখবা 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা হলো? কারণ এইখানে যে এই অ্যাঙ্গেলটুকু রয়েছে এইটা আর এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে এরা পরস্পর পূরক কোণ। এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই 90 মাইনাস থিটা, বিকজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটা বাহুর সমষ্টি হবে 90 ডিগ্রি। তো দেখো এইখানে আরেকটা জিনিস বোঝার রয়েছে, এইখানে যে অ্যাঙ্গেলটুকু এটা হচ্ছে থিটা। দেখো এইখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে, এখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে এই যে এখানে, সেটি হবে 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হতে হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে এটাকে অবশ্যই থিটা হতে হবে, তাই না? আচ্ছা, তা থেকে আমরা এই জিনিসটা শিওর হতে পেরেছি যে এইখানে যে অ্যাঙ্গেলটুকু, এইখানে যে এই অ্যাঙ্গেলটুকু এটি কত? থিটা, তাই না? আচ্ছা, আর এখানে যে অ্যাঙ্গেলটুকু, এখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে, এখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে এই যে আমরা অন্য কালি দিয়ে ইউজ করলাম, এখানে যে অ্যাঙ্গেলটুকু ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে 90 মাইনাস থিটা, তাই না? আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করব যে আসলে কি হয়। একটু লক্ষ্য করো যে এখন দেখো এমজি কে আমরা দুইটা উপাংশে বিভাজন করব, এটাই তো এমজি, তাই না? এটাই তো এমজি। এখন এমজি কে আমরা দুইটা উপাংশে বিভাজন করব। এখন এমজি এর দেখো এই বরাবর থিটা আছে, দ্যাট মিন্স এই বরাবর যে উপাংশ হবে এটা হবে এমজি কস থিটা, এবং এই বরাবর যে উপাংশটা হবে এইটি হবে এমজি সাইন থিটা। এবং একটু লক্ষ্য করবা যে দেখো এমজি সাইন থিটার কারণে কিন্তু বস্তুটার গতি হবে। একটু লক্ষ্য করে দেখবা যে এমজি সাইন থিটা যেটা আছে তার কারণে কিন্তু বস্তুটার গতি হবে, এমজি সাইন থিটার কারণে বস্তুটার গতি হবে। তো এমজি সাইন থিটার কারণে যদি বস্তুটার গতি হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি ঘর্ষণ বল এই বরাবর কাজ করবে, কারণ ঘর্ষণ বল সব সময় বস্তুর আপেক্ষিক গতির বিপরীত দিয়ে কাজ করে। অর্থাৎ ঘর্ষণ বল এফ অফ এস হবে এই বরাবর, অর্থাৎ ঘর্ষণ বল হবে এই বরাবর এফ অফ এস। একটু লক্ষ্য করে দেখো যে ধরো এখানে একটা বস্তু রাখছো তুমি, তাকে তুমি কন্টিনিউয়াসলি এই বরাবর ফোর্স ক্রিয়েট করতেছো, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে? অবশ্যই না, ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে, বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে। আচ্ছা, এখন আমাকে একটা কোয়েশ্চেন বলো যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে, ধরো কোনো একটা বস্তু কোনো পয়েন্টের মাঝে স্থির, তাহলে কি হবে? একটু লক্ষ্য করবা যে সাপোজ এই বস্তুটা যদি স্থির থাকে তাহলে এই আর এবং এমজি কস থিটা সমান হবে, আর এবং আর সমান হবে এমজি কস থিটা। শুধু এইটাই না, এফ অফ এস এবং এমজি সাইন থিটা এটাও সমান হবে, এফ অফ এস এবং এমজি সাইন থিটা
এটাও সমান হবে এফ অফ এস সমান হবে mg sin থিটা। এই বিষয়টা বুঝতে পারছো কিনা? মনে রাখবা, কোনো একটা বস্তু যদি কোনো একটা তলে স্থির থাকে তাহলে উপরের বলগুলার সমষ্টি সমান নিচের বলগুলার সমষ্টি, ডানের বলগুলার সমষ্টি সমান বামের বলগুলার সমষ্টি, উপরে সমান নিচে, ডানে সমান বামে। এখন একটু লক্ষ্য করো যে আমরা একটা সূত্র পড়েছিলাম এফ সমান মাইক্রো আর। এখানে তোমরা আসলে এফ কে এফ অফ এস দিয়ে প্রকাশ করতে পারো ঘর্ষণ বলকে, অথবা এফ দিয়ে প্রকাশ করতে পারো, যার যেটা খুশি। এখানে এফ অফ এস সমান হচ্ছে মাইক্রো অফ এস সমান মাইক্রো অফ এস ইন্টু আর ইজ ইকুয়াল mg sin থিটা। আচ্ছা, ওকে, একটু লক্ষ্য করে দেখো যে তোমার সাথে এখন দুইটা ইকুয়েশন কথা বলবে, যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখন দুইটা ইকুয়েশন তোমার সাথে কথা বলবে। ইকুয়েশন দেখে তোমার কি করতে ইচ্ছা করছে? দেখো, তোমার ইচ্ছা করছে যে যদি আমি এই ইকুয়েশনকে এটা দিয়ে ভাগ করতে পারতাম কোনোভাবে, তাহলে কিন্তু আমি tan থিটা পেয়ে যাই। কারণ mg এবং mg বাদ চলে যাবে, mg এবং mg বাদ চলে যাবে, এবং থাকবে আমার সাইন ডিভাইডেড বাই কস, এবং এখানে আর এবং আর বাদ চলে যাবে, এবং থাকবে হচ্ছে শুধু মাইক্রো। সো একটু লক্ষ্য করো, আমরা একটু ক্যালকুলেশনটা করি। mg sin থিটা ইজ ইকুয়াল mg sin থিটা ডিভাইডেড বাই mg cos থিটা। আমরা এখন কি করেছি? এখন যে কাজটা করেছি সেটি হলো 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করেছি। এটা যদি 2 নং হয়, এটা ধরলাম 2 নং, এটা হলো 1 নং। আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে দিয়েছি। ইট মিনস mg cos থিটা। এখানে থাকতেছে মিউ অফ এস আর, এখানে থাকতেছে আর। এখানে একটু লক্ষ্য করো, এখানে এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে। এখানে থাকবে tan থিটা সমান মিউ অফ এস। এখানে থিটা এর মানটা পাবো, থিটা সমান হচ্ছে tan ইনভার্স অফ মিউ অফ এস। দেখো, সরি, থিটা এর মানটা না, আমার দরকার হচ্ছে tan থিটা এর মান। tan থিটা সমান হচ্ছে মিউ অফ এস। আচ্ছা, এখানে মিউ অফ এস এর মানটা হচ্ছে tan 15 ডিগ্রি, যেটি থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 0.26। দেখো, এইভাবেই আমরা পাই যে আসলে এই এমন একটা বড় স্টেপের মাধ্যমে আমরা পাই যে আসলে tan থিটা সমান মিউ অফ এস। অর্থাৎ এই tan থিটা দ্বারা কি মিন করতেছে? অর্থাৎ এই বস্তুটাকে যদি, কোনো একটা বস্তুকে যদি এই তল বরাবর যদি আমি স্থির রাখতে চাই, তবে এই তলের ঘর্ষণ বল মিনিমাম 0.6 হতে হবে, অর্থাৎ tan থিটা এর সমান হতে হবে। কিন্তু বলা আছে কোয়েশ্চনে ঘর্ষণ বল কত ছিল? 0.25। অর্থাৎ এই বস্তুটা কখনোই এই তলের মাঝে স্থির থাকবে না, অর্থাৎ কি হবে? গড়িয়ে পড়বে। আশা করি আমি বুঝাইতে পারছি। ধন্যবাদ এতটুকু দেখার জন্য।